পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছে। এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা অহর্নিশ পরিশ্রম করে চলেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে। এসব দুর্নীতির পেছনে অনেক রাঘব বল রয়েছে। আজকে অস্ত্র ছাড়া আইছি আমরা চাকরি ছাইড়ে দিয়ে আসছি, আমরা মুক্তিযুদ্ধ সন্তান। দর্শক, আপনারা দেখতে পারতেছেন কিভাবে একজন পুলিশ কর্মকর্তাকে একজন সাধারণ মানুষকে কিভাবে বকাবকি করতেছে এবং উত্তেজনা ভয়ের তাকে বারবার রুখে আসতেছে একটি কিছু করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকে এই বাংলাদেশ পুলিশ নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে যে বাংলাদেশি পুলিশ বাহিনীরা আছে, এরা কিন্তু আসলে সাধারণ কোনো ব্যক্তি না, এ কিন্তু পুরোটাই অসাধারণ ব্যক্তি। তার কারণে এনাদের সাথে কথা বলাটাও পাপ। দুনিয়াতে যদি আপনি কোনো পাপ ভুল কাজ করে না থাকেন, সেটা হচ্ছে পুলিশের সাথে কোনো টক্কর বাঁধানো। কারণ এই পুলিশ প্রশাসন অন্য অন্য দেশের প্রধান যারা ছিল তারা কিন্তু বাংলাদেশের আমরা আগে শুনছি পুলিশ মানে বাংলাদেশের জনগণের বন্ধু, আর এখন কিন্তু পুলিশ মানে বাংলাদেশের জনগণের শত্রু। কারণ হচ্ছে এরা যে কোনো কারণে আপনাদেরকে আটকে ফেলাইতে পারে। আপনি একটা বিচার নিয়ে যাবেন যে আমাকে এই পথচারী এই কথা বলেছিল, তার জন্য সেই বিচারের জন্য উল্টাই হয়তো আপনাকে বিপদে পড়তে হতে পারে। দর্শক, এই পুলিশ থেকে দূরে থাকবেন। এবং এই পুলিশ যে রাজত্ব করতেছে বিগত 15-16 বছর, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কিছু বলতে পারি না। কেন বলতে পারি না? এটা আমাদেরই ব্যর্থতা। দর্শক, এই পুলিশ প্রশাসন নিয়ে আগে কয়েকবার আপনাদের সাথে কথা বলেছি, ভিডিও তৈরি করেছি। আপনারা অনেক সময় অনেক ভাই কমেন্ট করছেন, বিভিন্ন মন্তব্য আপনাদের। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। কিছু কিছু পুলিশের মুখ উন্মোচন করব এবং গোপন কিছু কথা আছে, অবশ্যই সেই ভিডিও প্রকাশ করব। অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এমন কিছু তথ্য দেব আজকের এই ভিডিওতে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমাদের যে সাবেক পুলিশ কর্মকর্তারা ছিল, তারা কিন্তু সবাই তাদের ভিডিও লিংক ভাইরাল হচ্ছে। এবং আপনারা যদি দেখতে চান, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি লিংক দিয়ে দেব। আপনারা লিংক নিয়ে ভিডিও দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই পুলিশ প্রশাসনের যে কর্মকাণ্ড আমরা বিগত দিনে দেখেছি, এখন কিন্তু সাধারণ মানুষ এটা মেনে নিতে পারছে না, যার জন্যই এই অবস্থা আমাদের এই পুলিশ প্রশাসন নিয়ে। তো চলুন, এক পুলিশ প্রশাসন এবং সমস্ত পুলিশ বাহিনী মিলে কি করছে একজন সাধারণ জনগণের সাথে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপ দেখি। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ। 5 আগস্ট দুপুরে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে। কোন ছাত্রের গায়ে একটি ফুলের টোকা। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময় মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন। নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবির কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে। পুলিশের অবস্থান একেবারেই শূন্য সহিষ্ণুতা। 31 জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আমাদের 4টি দফা, সবার কাছে নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দফা দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে
তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হয়। তারা বলছে তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে পড়ে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রের ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে। তার একটা ব্ল্যাকমেইল যখন তাদের এই বিট্রেটা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিট্রেটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল। সো এই ব্ল্যাকমেইল আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্ল্যাকমেইলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না, বাংলাদেশের ছাত্র জনতায় ব্ল্যাকমেইল ভয় পায় না। সবাইকে মনে রাখতে হবে, আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন, যে 1.5 লক্ষ মানুষ এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যে 1.5 লক্ষ মানুষ এখন বিট্রে করছেন, মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে। সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে। আমাদের যারা ছাত্র জনতা আছে, মেধাবী আছে, তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো আপনারা রেডি থাকেন, আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাআল্লাহ। আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকে নির্ঘুম কাটিয়েছি, চোখের নিচে প্রত্যেকের কালো দাগ, মাথা সবার একদম স্থির হয়ে গেছে। এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে। আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে, রাস্তায় নেমে গুলি করছে। এই কিসের কার এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা, জানে এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপর কারা নির্যাতন করেছে, কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশরা আজকে ব্যারাক থেকে পালিয়ে গেছে। মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি। এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক 12 বছর পরে হোক, এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা ফ্যাসিস্ট হাসিনার দাবিদারি করেছেন, আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন, ব্ল্যাকমেইল আপনারা করছেন, আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ডালমাটাল অবস্থা। আপনারা যে ব্ল্যাকমেইল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন, এটা আমরা ভালো করে বুঝে গেছি। আপনাদের এই বিপদে যে ভয় আপনারা দেখাচ্ছেন, এই ভয় আমরা আর পাই না। মনে রাখবেন আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছি, মানে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে। আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে, রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে। তারা নিজ দায়িত্ব কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, তারা বাজার মনিটরিং করছে, তারা দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে। তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। আমাদের কথা দীর্ঘ না করে আমরা আমাদের 4টি দফা সবার কাছে বলতে চাই। হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আগামীকালকে তাদের দায়িত্ব নেবে এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি করব তাদের কাছে, যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয়। আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি। প্রথম দফা 1, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 2, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে, অতি দ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে।
দিন যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে পাহাড় সম সম্পদ গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। 4, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের পুলিশ, আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন, আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র। তবে যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল, প্রাণ বাঁচাতে ঝুলেছিল, তাকে যে আপনারা গুলি করলেন, আপনার মনে কি একটু মায়া জাগে নাই? তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না? আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে? এই সব রকম প্রশ্ন আমরা তুলব। এরপর আপনাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও বলতে চাই, যারা এখানে আছেন, আমরা সাধারণ জনতা, আমরা কেউ আইন ভঙ্গ করব না। এখন দেশটা আমাদের সবার, আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, পুলিশের কাছে, পুলিশের হেফাজতে গত 6 মাসে 72 জনের মৃত্যু হয়েছে। এরকম গত 13 বছর 2013 সালেও যদি পুলিশের হেফাজতে মৃত্যু হয়, পুলিশের হেফাজতে নির্যাতন আইন পাশ করেছে, কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই। এখন যেন সেটা নিশ্চিত করা হয়, আমরা সেটা দেখতে চাই। এছাড়াও বলতে চাই, পুলিশের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবে ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং যদি কেউ কোনোভাবে কোনো রকম পুলিশ সদস্য তারা যদি আবার ফিরে আসে, দেশের শান্তি রক্ষায় তারা কাজ করতে চায়, তারা যদি কোনোভাবে ঘুষ, খুন, অন্যায়ের সাথে যুক্ত হয়, লিপ্ত হয়, বাংলাদেশের মানুষ তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রবিবার